দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা স্টুডিও থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন সাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা নিয়মিত দৈনিক সকালবেলার এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজ রাষ্ট্রপতি আসলে একটি ঘোষণা দিয়েছেন, সেটা হলো আগামী ৭ই জুন বসছে বাজেট অধিবেশন এবং ৭ই জুন বিকাল ৩ ঘটিকায় কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই আসলে কেমন বাজেট প্রত্যাশা করছেন এই নতুন সরকারের কাছ থেকে? বাজেট একটি রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রাণ। বাজেট হচ্ছে সেই প্রক্রিয়া একটি রাষ্ট্রের কত টাকা খরচ হবে সকল ক্ষেত্রে এবং এই টাকা কিভাবে আয় করা হবে। আমাদের আয়ের খাত হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কর, বৈদেশিক রেমিটেন্স এবং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায়িক কর। এই সমন্বিতভাবে আমাদের রাষ্ট্রের আয় এবং রাষ্ট্রের ব্যয়টি নির্ভর করছে রাষ্ট্রের জনকাঠামো, একই সাথে রাষ্ট্রের জীবনযাপন কার্যক্রম, নানা বিষয়ে ব্যয়ের একটি বিশাল খাত রয়েছে। আপনার ব্যয়ের খাত রয়েছে মৌলিক অধিকার তথা স্বাস্থ্য, শিক্ষা সহ জীবন ধারণের সকল মৌলিক উপকরণই রাষ্ট্রের ব্যয়ের একটি অন্যতম খাত। তবে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয়ের একটি উল্লেখযোগ্য খাত রয়েছে। সেই খাতগুলো মেটানোর জন্য আমাদের বাজেট যেমন গুরুত্বপূর্ণ, বাজেটের আয়টার খাতগুলোকে বাড়ানোটা অতীব গুরুত্বপূর্ণ এবং একই সাথে রাষ্ট্রীয় যে ব্যয় আছে, প্রকল্পের যে অনৈতিক ব্যয় আছে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আহ, আপনি স্বাস্থ্য খাতের কথা বলছিলেন। আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে কিন্তু স্বাস্থ্যের বেহাল দশা। হাম চলছে, নিয়ন্ত্রণহীন ভাবে কিন্তু হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ৩০০ শিশু প্রাণ হারিয়েছেন হামের প্রকোপে। এবং সংসদ অধিবেশন যখনই বসছে, সংসদের মধ্যে কিন্তু এমপিরা, মন্ত্রীরা বারবার তাদের এলাকার স্বাস্থ্য খাতের দুর্দশার কথা বলছিলেন। আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য খাতের এই বেহাল দশা থেকে দেশকে পুনরুদ্ধারের জন্য নতুন কোনো বিশেষ বাজেট প্রণয়ন করবে কিনা বর্তমান সরকার? আসলে স্বাস্থ্য খাত হচ্ছে একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং অত্যাবশ্যকীয় অধিকার। আর আমি আপনাকে বলবো যে হামের যে বেহাল দশা এবং ইতিমধ্যে ৩০০-র বেশি অধিক শিশুর মৃত্যুবরণ করেছে হামের টিকার অভাবে। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি গত 18 মাস রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে তাদের দূরদর্শিতার অভাব, অযোগ্যতা, জনগণের প্রতি ভালোবাসার অভাব, জনগণের প্রতি দায়িত্ববোধের অভাব, সবকিছু মিলিয়ে স্বাস্থ্য খাতকে বেহাল দশায় নিয়ে গেছে। এবং আপনি অবাক হবেন যে একটি রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজটি কি, মৌলিক কাজটি কি, অত্যন্ত জরুরি কাজটি কি। আমার মনে হয় সেই কাজটি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে গেছিলেন। প্রতি মাসেই এই অন্তত ৩ বার আপনার মন্ত্রী উপদেষ্টা পরিষদের সভা হয়েছে। সেখানে আমরা কখনোই জানতে পারিনি আসলে কি বিষয়ে আলোচনা হচ্ছে। একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমি নামটা বলেই ফেলি, যে একজন উপদেষ্টা বলেছেন যে উপদেষ্টা পরিষদের কি সভা হয় সেটা উপদেষ্টা পরিষদ থেকে কখনো আলোচনা করা হয়নি। ওনারা ওখানে উপস্থিত হয়ে জানতে পেরেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য সংস্কার বা স্বাস্থ্যের মৌলিক অধিকার বা স্বাস্থ্যের দৈনন্দিন অধিকার কতটুকু, কতটুকু চিকিৎসা জনগণ পাবে এবং শিশু স্বাস্থ্যের কি কি চাহিদা রয়েছে। আমার মনে হয় এই সব কিছু সরকার খুব কৌশলে ভুলে গেছেন। ওনারা নানা সংস্কার নিয়ে ব্যস্ত ছিলেন, স্বাস্থ্যেরও একটি সংস্কার ছিল। আসলে সংস্কারটি কেন
এটাও তারা ভুলে গেছিলেন। আসলে দক্ষতা আর যোগ্যতার অভাবই ছিল এবং সদিচ্ছার অভাব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতার প্রধান অন্তরায়, যার রেশ টেনে আজ বর্তমান সরকার, নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা, অদক্ষতা এবং জনগণের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধের অভাবে আজকে এই হামের মতো একটা প্রকোপ আমরা লক্ষ্য করছি। আপনার কাছে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের যদি আমি রিজার্ভের কথা বলি, রিজার্ভ কিন্তু আসলে তলানিতে গিয়ে ঠেকেছে বলা হচ্ছিল বারবার। আহ, আহ, নতুন সরকার এসে দায়িত্ব নিয়ে এসেছে, খুব বেশি দিন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বারবার শুনেছি যে গত 17 বছর ব্যাংকগুলো লুট করা হয়েছে। শেখ হাসিনার যে সরকার নেতৃত্বাধীন যে সরকার ছিল, সে সরকারের যারা মন্ত্রীরা ছিলেন তারা অনেক টাকা পাচার করেছেন। এই রকম একটা সময়ে আসলে দেশের রিজার্ভ যখন তলানিতে, তখন নতুন করে যে পৌরসভা, নতুন করে উপজেলা এবং সিটি কর্পোরেশন, একটা সিটি কর্পোরেশনের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে আগে আপনাকে জনগণের কল্যাণে তাদের সুবিধাকে পৌঁছে দিতে হবে। এখন একটা সিটি কর্পোরেশন হওয়া মানে সেখানে করের বোঝা বাড়ানো। এখানে আমি আপনার কাছে মানে এই প্রশ্নটাই রাখতে চাই যে বর্তমানে যে বাজেট প্রণয়নটা হচ্ছে, এই বাজেটের উপর এই যে উপজেলা এবং সিটি কর্পোরেশনের অনুমোদন দেওয়া হলো, এটা কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব পড়বে, কারণ নতুন সিটি কর্পোরেশনের জন্য আপনার অভ্যন্তরীণ ব্যয় বাড়বে, সিটি কর্পোরেশন নির্মাণের ব্যয় বাড়বে, কিন্তু আসলে জনগণের উপকার কতটুকু হবে, জনগণের মৌলিক চাহিদা কতটা পূরণ হবে? আপনার আহ, যাদেরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করবে তারা তো ওই অঞ্চলেরই বাসিন্দা। এখন যে অবস্থায় আছে হুম, সে অবস্থায় তারা স্বাস্থ্য সেবা পায় কিনা, হুম, তারা ড্রেনেজ সুবিধা পায় কিনা, হুম, তারা আপনার স্থানীয় ভাবে নানা যে মৌলিক সুবিধাগুলো আছে স্থানীয় ভাবে পায় হুম, সেটা নিয়মিত পায় কিনা। হুম, এবং যেই সিটি কর্পোরেশনটি করতে যাচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গায় একটি করে সরকারি হসপিটাল আছে, হুম, সদর হসপিটাল আছে, সেই সব জায়গায় পর্যাপ্ত চিকিৎসা সেবা আছে কিনা। হুম। এই সবকিছু সমন্বিত ভাবে প্রতিষ্ঠিত না করে শুধু সিটি কর্পোরেশন করে একটি রাজনৈতিক চেয়ার বাড়ানো ছাড়া আর কোনো অগ্রগতি আছে বলে হয় আমার মনে হয় না। সবশেষ জানতে চাই যে আহ, নতুন যে বাজেট আসতে যাচ্ছে 7ই মে, রাষ্ট্রপতি যেটা ইতিমধ্যে ঘোষণা করেছেন 7ই জুন খুব সম্ভবত। তো 7ই জুনের এই নতুন যে বাজেট আসছে, এই বাজেট অধিবেশনে আপনি, আপনার কি প্রত্যাশা থাকছে সবশেষ সরকারের কাছ থেকে? আসলে সুষম বাজেট প্রত্যেকটি নাগরিকেরই কাম্য। একজন নাগরিক হিসেবে আমিও আশা করছি যে সরকার সুষম বাজেট প্রণয়ন করবেন। সে বাজেটের অর্থ আর জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে আপনি বাজেট যাতে ঘাটতি না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং একই সাথে বাজেটের জন্য উন্নয়ন অব্যাহত থাকে, কারণ উন্নয়ন অব্যাহত না থাকলে স্থানীয় পর্যায়ের অর্থনীতি ভেঙে পড়বে। কারণ আপনি যখন জানেন যে একটি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যখন নির্মিত হয় তখন সেখানে অনেকগুলো স্থানীয় শ্রমের জায়গা তৈরি হয়, কিন্তু সেগুলো যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু দুর্ভিক্ষ বাড়ে এবং মানুষ তখন কর্মের অভাবে শহরে ছুটে। এই যে একটি জায়গা দেখছি যে রাজশাহীর লোক রাজশাহীতেই থাকবে, সেখানে তো কর্মসংস্থান হবে, রংপুরের লোক রংপুরে থাকবে, সেখানে তো কর্মসংস্থান হবে, কিন্তু সেটা না করে সবাই কিন্তু ঢাকামুখী হচ্ছে। কেন হচ্ছে? স্থানীয়ভাবে কাজ নেই। কেন কাজ নেই? সেখানে কর্ম নেই। আর উন্নয়ন থাকলে কর্ম থাকবে, উন্নয়ন না থাকলে কর্ম থাকবে না। আপনার স্থানীয় পর্যায়ে উন্নয়ন বাড়াতে হবে। আপনার স্থানীয় সরকারের পর্যায়ে জেলা পরিষদ আছে, তার উন্নয়ন বাড়াতে হবে, তাকে বেশি বেশি প্রকল্প দিতে হবে। প্রকল্প মাঠ পর্যায়ে যখন চলমান থাকবে সেখানে আপনার তৃণমূল পর্যায়ে মানুষের কর্মসংস্থান বাড়বে। আপনি যে নতুন 5টি উপজেলা করেছেন, 5 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়বে, 5 জন উপজেলা ভূমি কর্মকর্তা, রেজিস্ট্রেশন কর্মকর্তা সহ প্রায় 32 থেকে 50 জন কর্মকর্তা বাড়বে হুম, হুম। এক একটি উপজেলায়। বাজেটে এই এই সেবাটি তো আপনার এত অন্যভাবেও দেওয়া যেত। এই ব্যাপক সরকারের যে ব্যয়টা বাড়বে সে ব্যয় আসলে নতুন কোনো জনগণ তো সেবা পাবে না, একই জনগণ সেবা সেবা পাবে। হুম, হুম। কিন্তু এলাকার মানোন্নয়ন তো হবে এমনটাই বলছেন।
মান উন্নয়ন হয় তখনই যখন আসলে নাগরিক তার নাগরিক সুবিধা পায়। একটি শিশু যখন হসপিটালে তার স্বাস্থ্য সুবিধা পায়, আপনি দেখুন উপজেলা পর্যায়ের খুব কম হাসপাতালে আছে যেখানে মানুষ তার প্রকৃত চিকিৎসাটা পায়। তাকে হয় জেলা সদরের কোনো প্রাইভেট ক্লিনিকে আসতে হয়, নাহলে প্রাইভেট হসপিটালে আসতে হয়। তাহলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যটাকে আমরা কেন সমৃদ্ধ করছি না? আমি ৫টি উপজেলা এবং আহ, হিসেব উন্নীত করার জন্য সরকারকে স্বাগত জানাই, এবং সিটি কর্পোরেশন ঘোষণার জন্য আমি বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত করার জন্য স্বাগত জানাই। কিন্তু একই সাথে এই কথাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, সেখানে মানসম্মত সেবার মান বাড়াতে হবে, সারা দেশে মানসম্মত সেবার মান বাড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি ভঙ্গুর রাষ্ট্র রেখে গেছেন, কারণ গত 18 মাসে উনি রাষ্ট্রটাকে একদম সংস্কারের নামে একটি ধ্বংসাত্মক স্তূপে পরিণত করে রেখে গেছেন। সেই জায়গা থেকে পুনরুদ্ধার করতে সরকারের সময় লাগবে, সে সময় অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে সমন্বিতভাবে সৎ আর নিষ্ঠাবান হতে হবে প্রতিটি নাগরিককে, প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীকে, এবং সচেতনভাবেই সরকারকে সহায়তা করতে হবে। তবেই আমার মনে হয় বাজেট হবে, এটা রাষ্ট্রের রুটিন ওয়ার্ক। এই বাজেট কার্যক্রমকে অব্যাহত রাখতে গেলে সমন্বিত সহযোগিতার প্রয়োজন, রাজনৈতিক সহযোগিতার প্রয়োজন। ও আরেকটি কথা একই সাথে বলতে চাই, বিরোধী দলকে তো এখন আমার কাছে গৃহপালিত বিরোধী দল মনে হচ্ছে, কারণ তারা নানা কথা বলছে হাবের টিকার ব্যাপারে। বিরোধী দল কি ভূমিকা রাখতে পারে? তাদের তো নানা প্রতিষ্ঠান আছে, তাদের তো নানা আয়োজন আছে। কই আমরা তো দেখলাম না যে বিরোধী দল তাদের বিভিন্ন আয়োজন থেকে হামের টিকার আয়োজন করে। কই তারা, এটাও তো আমরা কখনো দেখি নাই। আসলে তারা এক ধরনের বিরোধী দল, তারা যখন কথা বলে তাদের নিজেদের স্বার্থে কথা বলে। তো এই জায়গা থেকে বিরোধী দলকে জানতে হবে আসলে তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলার জন্য এসছে, কিন্তু হামের টিকার ব্যাপারে তাদের কিন্তু কোনো কথা বলতে শুনি নাই। কারণ এই কাজটি করে গেছেন তাদেরকে, তাদের প্রকৃত অর্থেই যারা আজকে সম্প্রসারিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমালোচনা করতে গিয়ে যেন আমি দেখি, বা তার ব্যর্থতা নিয়ে কথা বলতে জন্য দেখি বিরোধী দল যেন কেমন যেন চুপ হয়ে গেছে। এই বিষয়টি আসলে আমাকে ভাবিয়ে তুলেছে। অসংখ্য টেলিফোন আসে আমার কাছে যে জামাত কি করছে, 11 দলের জোট নিয়ন্ত্রণ জামাত কি করছে। আসলে আমি উত্তর দিতে পারি না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বিরোধী দলীয় নেতাকে প্রশ্ন রাখতে চাই, এই যে হামের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এটার জন্য আপনাদের কেন প্রশ্ন নাই কেন? আপনাদের কেন আয়োজন নাই কেন? আপনাদের কোনো পদক্ষেপ নেই কেন? ধন্যবাদ আপনাকে। যিনি সকালবেলা নিয়মিত আয়োজন, সকালবেলা সমসাময়িক সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দৈনিক সকালবেলাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে, আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।